আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের মধ্যে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের রসায়ন বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, কথা নয়, আমরা ডাইরেক্টলি প্রশ্নের উত্তর দিতে যাই। একটু খেয়াল করি আমি বোর্ডে সাধারণত হোয়াইট বোর্ডে করি না, তোমরা তো জানোই। আমি ব্ল্যাক বোর্ডে করি। দেখো, ব্ল্যাক বোর্ডে লেখার মানটা একটু ভালো থাকে, তাই আমি এই ব্ল্যাক বোর্ডে তোমাদের ক্লাস নেই। তো বন্ধুরা, আজকের বিষয় থাকবে হলো তোমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় 3 পরমাণু গঠনের ক্লাস হলো দ্বিতীয়। মানে প্রথমে একটা ক্লাস আমি করেছি, ওখানে 8টা প্রশ্ন শেষ করেছি। আজকে তোমরা শিখবে হলো এই দ্বিতীয় নম্বর ক্লাসে শক্তি স্তর বিষয়গুলো কি সেটা আমরা ভালো করে জানবো, এবং একটা অরবিটাল সম্পর্কে আমরা ভালো জানবো ইনশাল্লাহ। আর হলো অরবিটালের শক্তির ধারাক্রম সম্পর্কে শিখব। অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কেও শিখব। আর একটি প্রশ্ন হচ্ছিল ইলেকট্রন বিন্যাস শিখব। তো বন্ধুরা, এই প্রশ্নগুলো যদি আমরা জানি, বিশেষ করে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায়ের মধ্যে যে ইলেকট্রন বিন্যাস যদি তুমি ভালো পারো, তাহলে তোমার 9-10-এর অনেক প্রশ্নের উত্তর তুমি পারবা। যেমন পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো পারবা, যোজনে নির্ণয় করতে পারবা, একটা পরমাণু কিভাবে গঠিত হয় তা জানতে পারো, একটা মৌল পর্যায় সারণীর কোন গ্রুপে আছে তাও তুমি নির্ণয় করতে পারবা। এবং ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ইন্টারমিডিয়েটে আসে, অনার্সে আসে, এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা এসে থাকে। তো আমরা শুরুতে প্রশ্নগুলো সুন্দর করে বোঝাতে থাকি। তো তোমরা শুরুতেই আমি যে কথা বলে থাকি, তোমরা একটা খাতা এবং কলম নিয়ে তোমার টেবিলে বসে যাও। আমি যা লিখি তুমি সুন্দর করে নোট করবা, এবং এই প্রশ্নগুলো নোট করাই শুধু রেখে দেব না, আমরা মুখস্থও করব এবং ভালো করে মনে রাখবো। যে প্রশ্নগুলোই যদি আমার ভালো মনে থাকে, রিভিশন থাকে, তাহলে আমরা এই অধ্যায়টাকে খুব ভালো করে শিখতে পারবো। তো আর দেরি নয়, চলো আমরা দেখি উত্তর শিখে আসি। শক্তি স্তর কাকে বলে উদাহরণ দাও। শক্তি স্তরের উত্তরটা দেখি আমরা। উত্তর তোমরা লিখে পড়ার সঙ্গে সঙ্গে। শক্তি স্তর দেখো, কোন মৌলের, আমি এগুলোর একটা চিত্র অঙ্কন করে দেব, কিন্তু তার আগে সংজ্ঞাটা দিয়ে লিখে। কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন চলার পথকে শক্তি স্তর বলে। আমি একটু ধীরে পড়াই, তোমরা তো জানোই, খুব মনোযোগ সহকারে শোনো। তো এই পড়াটাই তোমার জন্য উপকার। খুব দ্রুত র্যাপিডলি পড়াইলাম, কিন্তু তোমার ব্রেনে তো পার্মানেন্ট হলো না, থাকলো না, তুমি লিখে সারতে পারলে না, তো লাভ হলো কি? একটু কষ্ট করে আমরা দেখি। তাহলে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন চলার পথকে শক্তি স্তর বলে। শক্তি স্তর বা কক্ষপথ বলা যায়, বা আমরা শেল বলতে পারি। বাস, আমরা এটার একটা সুন্দর একটা চিত্র তোমরা এর মধ্যে লিখে ফেলে দাও। লেখো যে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন চলার পথকে শক্তি স্তর বা কক্ষপথ বা শেল বলে। তো আমি তোমাদের এটা সুন্দর একটা চিত্র করে পড়া দিচ্ছি। যে
দেখো প্রথমে আমি একটা নিউক্লিয়াস অঙ্কন করব। এই নিউক্লিয়াস একটা পরমাণুর, এই পরমাণু নিউক্লিয়াসের বাইরের যেটা প্রথম একটা পদ থাকবে, এটা প্রথম শক্তি স্তর, এটাকে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর গেল, আমরা এটা চতুর্থ শক্তি স্তর। নিউক্লিয়াসটা একটা পরমাণুর যে কেন্দ্র থাকে, নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের পর হলো এটা প্রথম হবে, কিন্তু কেউ মনে করে না এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এরকম না। প্রথম যেটা থাকে এটা হবে তোমার প্রথম। গ্রাম্য ভাষায় একটা কথা বলে, এটার নাম প্রথম পথ। আমরা যেমন চলাফেরা করি রাস্তার মধ্যে দিয়ে, রোড বলি, তো ইলেকট্রন চলার জন্য একটা তার রাস্তা বা পথের প্রয়োজন হয়, সেটার নাম বলছে হলো প্রথম আমরা পথ বলবো। একটু সহজ ভাষায় শিখাচ্ছি তোমাদের, অথবা আরেকটা ভাষা লিখতে পারো তুমি রাস্তা। এটা শেখার জন্য বলছি, আমরা ব্যবহার করে কেমিস্ট্রির ভাষায় সেটা হলো যেমন শক্তি স্তর, শক্তি স্তর বা কক্ষপথ বা সেল ইত্যাদি বলতে পারি। তাহলে দেখো এটা হলো প্রথম, তো আমরা যদি এটা বলি তাহলে এটা কি হবে বলো? দ্বিতীয় পথ, রাস্তা বা শক্তি স্তর বা কক্ষপথ বা সেল। এটা হলো বলে তৃতীয় শক্তি স্তর, আর এটা হলো চতুর্থ শক্তি স্তর, সেল বা কক্ষপথ। আমরা চিনলাম যে শক্তি স্তরগুলো সুন্দর করে জানলাম। এটাকে আমরা আবার দেখো, এটাকে আমরা প্রথম শক্তি স্তর বলতে পারি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হলো চতুর্থ। আবার আমরা ইংরেজি অক্ষর দ্বারা আমরা এটাকে শিখতে পারি, যেমন এটা হলো কে সেল, কে কে এল এম, আর হলো শেষেরটা হলো এন শক্তি স্তর। তাহলে আমরা দেখো কে এল এম এন, কে এল এম এন, ঠিক আছে। তাহলে দেখো আমরা বলতে পারি এটা হলো কে বলতে প্রথম শক্তি স্তর, এল বলতে দ্বিতীয় শক্তি স্তর, এম বলতে তৃতীয় শক্তি স্তর, আর এন বলতে চতুর্থ শক্তি স্তর। আমরা এভাবেও শিখে যাব। তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি যে শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ n ইকুয়াল টু দেখো 1 2 3 4 এলো স্বাভাবিক সংখ্যা। তাহলে যদি n সমান 4 থাকে তাহলে বুঝবো চতুর্থ শক্তি স্তর, 3 থাকলে তৃতীয়, 1 থাকলে প্রথম, 2 থাকলে দ্বিতীয় শক্তি স্তর। তো আমরা বন্ধুরা শক্তি স্তর সম্পর্কে মনে ভালো করে জানলাম। তার মানে পরিষ্কার বুঝলাম যে একটা পরমাণুতে যে ইলেকট্রনগুলো থাকে তা বিভিন্ন স্থান দিয়ে ঘুরতে থাকে। যে স্থান দিয়ে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে ওই যে চতুর্দিকে যে ঘূর্ণায়মান চক্র থাকে, এই চক্রগুলোকে এক একটা বলে আমরা শক্তি স্তর, কক্ষপথ বা সেল। তা আমরা সুন্দর করে শিখলাম যে শক্তি স্তর কাকে বলে এবং শক্তি স্তরগুলো পরমাণুতে এগুলো কিভাবে থাকে সেই বিষয়গুলো আমরা শিখলাম। তো আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব, হলো অরবিটাল কাকে বলে। আজকের হলো এটা প্রশ্ন নাম্বার 10। পরের প্রশ্ন চলে যাব আমরা, সেটা হলো অরবিটাল কাকে বলে। লেখে নাও তোমরা খাতায় যে অরবিটাল কাকে বলে, উদাহরণ দাও। অরবিটাল সম্পর্কে আগে তোমাদের একটা ধারণা দেই। আমরা শিখলাম যে একটা পরমাণু, এই পরমাণুকে বিজ্ঞানীরা কি করছে, এই পরমাণুকে যদি ক্যামেরা দ্বারা লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দেখা যায়
এই পরমাণুর নিউক্লিয়াসের বাইরে একটা ইলেকট্রন মেঘ আকারে, আকাশে যেমন আমরা মেঘ দেখি, এই মেঘ আকারে কিছু অংশ ওরা ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরতেছে। আর এই যে ঘুরতেছে, এই ইলেকট্রনের মতো কালো একটা অবস্থান যে ঘুরতেছে, এইটার নাম, বিজ্ঞানের নাম পড়া হলো ইলেকট্রন। আর পরমাণুর যে স্থানে ইলেকট্রনগুলো পাওয়ার সম্ভাবনা থাকে বেশি, ওই স্থানকে বলা হয় অরবিটাল। যেমন তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব মনে করো 30 মিনিট। এখন হঠাৎ 5 মিনিট পর তুমি যদি তোমার স্কুলে রওনা দাও, তাহলে 5 মিনিট পর কেউ যদি জিজ্ঞেস করে যে আব্দুর রহিম কোথায় গেছে, তো স্কুলও কিন্তু তুমি পাও নাই, আবার তোমার বাড়িতেও নাই। সম্ভাব্য একটা স্থান যে তোমার একটা খেলার বাড়ির কাছে যে খেলার মাঠ আছে, খেলার মাঠ পর্যন্ত গেছো, তো ওই যে একটা সম্ভাব্য একটা স্থান বললে যে এই যে আমার বাড়ির কাছে মাঠ পর্যন্ত যেতে পারে, এই স্থানের নাম হলো বলা হয়েছে অরবিটাল। ঠিক তেমনি পরমাণুতে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই স্থানকে বলা হবে অরবিটাল। তা আমরা শিখেছি, লিখব কোন মৌলের লেখো, আমার সাথে সাথে সুন্দর করে লিখতে হবে। আমার পড়ার 1 নম্বর বৈশিষ্ট্য হলো তোমাকে আমি যা লিখবো বোর্ডে তোমাকে তাই লিখতে হবে, লিখে এটা পড়তে হবে। তাহলে তুমি এটার একটা মর্ম বুঝতে পারবে, একটা নোট থাকবে তোমার, হ্যান্ড নোট। ঘরে টিচার আসলে যেমন তোমাকে ঘরে বসে প্রতিদিন পড়ে, ঠিক তেমনি ভাবেই তোমাকে আমার পড়াগুলো লিখে নিতে হবে। কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরের এখানে বাইরে দাও, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরের যে স্থানে ইলেকট্রন পাওয়ার বা থাকার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওই স্থানকে অরবিটাল বলে। দেখো, অরবিটালকে এল দ্বারা, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ L = S P D F, এই 4টি অরবিটাল আমরা পাইলাম। এখন তাহলে বুঝতে পারলাম যে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ওই স্থানকে অরবিটাল বলে। অরবিটালকে এল দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ L = SPDF। তো এখন বন্ধুরা আমরা চলে যাব হলো যে আমার অরবিটালে শক্তির ধারাক্রম। তো এখন আমরা প্রশ্ন নম্বর চলে যাব হলো 11 নম্বরে।
তোমরা খাতার একটা উঠা ফেলা দাও। যে অরবিটালে শক্তির ধারাক্রম, এটাই প্রশ্ন। আচ্ছা, উত্তরটা লিখেই প্রশ্ন মুছে দিচ্ছি। এটাই হলো চিত্র অরবিটাল শক্তির ধারাক্রম। আমরা লিখব কিভাবে, তাহলে এখানে 1s, তারপর 2s, 2p, 3s, 3p, 3d। তোমরা সুন্দর করে অঙ্কন করে এইভাবে। তারপরে সমানটা একটা থেকে আরেকটা দূরত্ব এক সমান পর্যায়ে রাখবে। 4s, 4p, 4d এবং 4f। তারপর হলো 5s, 5p, 5d আর 5f। 6s, 6p, 6d, 7s, 7p আর হলো 8s। এটা পড়ার নিয়ম হলো উপর থেকে 20টি যেমন ক্রস তির্যকভাবে পড়ে ঠিক তেমনি ভাবে। তো এইটা আগে পড়ার নিয়ম। এটা 1s পর মুখস্থ করব, তারপর 2s, তারপর 2p, 3s, তারপর 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, তারপর হলো 4p, 5d, 6p, 7s। সবার শেষে আসবে হলো 5f, 6d, 7p, 8s। কিন্তু এটা লিখে দিলাম বন্ধুরা, কিন্তু এটা তোমরা মুখস্থ করবে না, কারণ এটা তোমরা মনে রাখতে পারবে না। আমি তোমাদের সহজ 2-3টা দিচ্ছি। আমরা অরবিটাল শক্তির ধারাক্রম যখন তোমরা পড়বা, তখন এই ককটা খুলে শুধু পড়লেই চলবে যে 1s, 2 মানে 2, মানে দুইটা এখানে অরবিটাল থাকবে, 2s, 2p, 3s, 3p, 3d, 4s। এই ককটা শুধু যদি পড়ো তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসও করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা পরের নম্বর প্রশ্ন চলে যাব। এটা 12 নম্বরে যাব। অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ছোট্ট একটা প্রশ্ন। অরবিটালে কি লিখবে? এই প্রশ্ন নাম্বার হলো 12। অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি কি? দেখো, এটা খুব সহজ, তোমরা জানো। তোমরা খালি লাগবে, দেখো এস অরবিটাল। আমরা যে শিখলাম শক্তি স্তরে যে আমাদের অরবিটালগুলো থাকে, যেমন আমরা রাস্তায় চলাফেরা করার সময় দেখো, তুমি যদি হুন্ডা চালাও তাহলে হুন্ডার ড্রাইভার বাদে দেখো সে সর্বোচ্চ 2 জন ব্যক্তিকে নিতে পারে। এবং কিছু মাইক্রো আছে, প্রাইভেট কার আছে যারা 6 জনকে নিতে পারে ড্রাইভার বাদে। আবার কিছু হাইস গাড়ি আছে যারা 10 জনকে নিতে পারে, আরো বড় হাইসকে যদি 14 জনকে। তো আমাদের এই ক্ষেত্রে হলো যে 4টা করে ইলেকট্রন বাড়ায় দেব। কিভাবে? দেখো যে এস অরবিটালে সর্বোচ্চ শেষ এস অরবিটালে এস অরবিটালে না দিয়ে এস অরবিটাল দাও। এস অরবিটাল সর্বোচ্চ 2টি ইলেকট্রন নিতে পারে। আচ্ছা, 4টে করে বাড়ায় দাও। আমি যদি উদাহরণ দিয়ে আসলাম তোমরা একটু বুঝতে পারছো কিনা। যেমন ঠিক তেমনি হুন্ডার মতো করে এস 2টা নিতে পারে,
তারপর পি অরবিটালে বাড়ায় দাও, পি অরবিটাল হলো সর্বোচ্চ হলো 6টি নিতে পারে ইলেকট্রন, আর ডি অরবিটাল নিতে পারে হলো 10টি, আর এফ অরবিটাল নিতে পারে হলো 14টি। এই হলো আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা। দেখো তুমি যদি 40 কেজি কোনো বস্তু মাথায় নিতে পারো, তোমাকে যদি বলে 40 কেজি 1 গ্রাম নিতে পারো, তাও কিন্তু পারবে না। আমি তো বলছি যে 40 কেজি পারো, যদি 1 গ্রাম পারলে আরো দেওয়া যায় তাহলে তো 40 কেজি 1 গ্রাম পারতে। এই জন্য ইলেকট্রন এখানে উদাহরণ হলো যে এস অরবিটাল 2টার বেশি কখনো পারবে না, 3টা দিলে পারবে না, 1টা পারবে। পি অরবিটাল সর্বোচ্চ 6টা ইলেকট্রন নিতে পারবে, কিন্তু সে 5টাও পারবে, 4টাও পারবে, 1টা 2টাও পারবে, কিন্তু 7টা ইলেকট্রন সে কখনো নেবে না। এটা আমরা একটু খেয়াল করবো। ঠিক অনুভাবে ডি অরবিটালও সে 6টা নিতে পারবে, 8টা নিতে পারবে, 5টা নিতে পারবে, 10টা নিতে পারবে, কিন্তু 11টা ইলেকট্রন সে কখনোই নেবে না। তো আমরা এখন চলে যাই ইলেকট্রন বিন্যাস। এখানে আমরা একটা প্রশ্নতে শেষ করে দিলাম, ইনশাল্লাহ দেখতে দেখতে অনেকগুলো প্রশ্ন শেষ হয়ে গেল। আমাদের এখন পরের প্রশ্ন হলো ইলেকট্রন বিন্যাস কাকে বলে। প্রশ্ন নাম্বার দেখো 13, যে ইলেকট্রন বিন্যাস কাকে বলে। উদাহরণ দাও। দেখো ইলেকট্রন বিন্যাস, বিন্যাস মানে ভাগ করে দেওয়া। বিন্যাস মানে কি? ভাগ করে দেওয়া। কি ভাগ করে দেওয়া? ইলেকট্রনকে কোথায় দেব? পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে। যেমন তোমরা বাড়িতে কোনো কিছু বন্টন করো, ঠিক তেমনি মানে ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, ছিটিয়ে দেওয়া, এই বিন্যাস মানে এই অর্থ। তাহলে আমরা কি বিন্যাস করে দেব? ইলেকট্রন বিন্যাস করে দেব বা ইলেকট্রন ভাগ করে দেব। একটা পরমাণুর বিভিন্ন শক্তি স্তরকে দেওয়া, কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন যাইতে পারে এটা আমরা একটু বন্টন করে দেওয়া। তাহলে সেটা তো আমরা এটার সঙ্গে আমরা লিখতে পারি যে ইলেকট্রন বিন্যাস। উত্তর লিখে লিখতে পারি যে ইলেকট্রন বিন্যাস লেখো কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ভাগ বা বন্টন লিখতে পারো, ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রন বিন্যাস বলে। এই তো সুন্দর করে আমরা শিখে গেলাম। কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের পাশে বানান একটু মিস্টেক হয়েছে, ইলেকট্রন ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রন বিন্যাস বলে। তো যেমন আমরা কিছু উদাহরণ দিতে যাই, তোমরা এগুলো লিখে ফেলে দাও। আচ্ছা, আমরা ইলেকট্রন বিন্যাসের যেমনের ক্ষেত্রে আমরা একবারে, তোমাদের লেখা শেষ তো? আচ্ছা দেখো আমরা একদম উদাহরণ দিচ্ছি যে আমরা অরবিটালের শক্তির ধারাক্রমে শিখছিলাম 1s 2s 2p, তারপর 3s 3p, তারপর 3d 4s। দেখো আমরা যদি 1sটা
ইলেকট্রনটা পূর্ণ হয়, তারপর 2s এ যাব, 2p তে যাব, তারপর 3s এ যাব, 3p, 3d এবং 4s। একটা উদাহরণ দেই, ধরো তোমার একটা আমের বাগান আছে, তো এখানে ধরো অনেকগুলো গাছ আছে, তুমি একটা গাছের আম একটার পর একটা সবগুলো পারার পরে তুমি কি ওই গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে চলে যাবে? না না না, তার তো গেলে আমরা মারা যাব। তাহলে কি করব, এই একটা গাছের আম সমস্ত কিছু পারার পরে আমরা তারপরে নেমে আবার অন্য গাছে আবার ওইটা আবার পারবো। এরকম যতটি গাছের আম আছে সবগুলি গাছের আম, একটা গাছের আম শেষ হবে আবার অন্য গাছে উঠে আবার সবগুলি পারবো, এইভাবে পারবো। ঠিক তেমনি ইলেকট্রোবিন্যাস করার ক্ষেত্রেও আমরা একটা মোলে ইলেকট্রোবিন্যাস শেষ আবার এখান থেকেই শুরু করতে হবে। দেখো হাইড্রোজেনের পারমাণু সংখ্যা 1, তাহলে ইলেকট্রন সংখ্যা কত আছে? একটা s। কোথায় দেব আমরা? একটা, এই যে 1s1 দিলাম। দেখো এরপরে হিলিয়াম, দেখো দুটি, হিলিয়ামের পারমাণু সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2, তো আমরা এখানে 2s কিন্তু দেব না, কখনো না, কোথায় আবার এই শুরু থেকে দেব। তাহলে 2s কতটা দেব? 2টি লিখবো আমরা। এরপর দেখবো আমরা লিথিয়াম, দেখো আমরা কিন্তু 3s বা এখানে 2p এগুলোতে দেব না, আবার এলো 1s থেকেই দিতে হবে। আমাদের মোট ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 2টি। তাহলে এই যে 1s এ দেব 3টা দেওয়া যাবে, এখানে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা 3টি, তাহলে 3টা কি দেওয়া যাবে? না, কখনো আমরা এটা দেব না, কারণ s নিতেই পারে হলো সর্বোচ্চ 2টি ইলেকট্রন, তাহলে আমরা এখানে 2টা দেব। একটা বাঁচলো, আমাদের তো আরো অনেকগুলো অরবিটাল আছে, তাই এখন কোথায় দেব? 2s এ দেব, এই যে 2s1। আবার একটু খেয়াল করব, s এখানে লিথিয়াম ইলেকট্রন আছে 3টা, s এর পরে কি 3টা দেব? না, দেব না, s নিতেই পারে হলো 2টি ইলেকট্রন, এই জন্য এখন আরেকটা বাঁচলে কোথায় দিছি? 2s এ দিছি। এরকম দেখো বেরিলিয়ামে আছে হলো 4টি ইলেকট্রন আছে, তাহলে আমরা 1s এ s নিতে পারে হলো 2টি, তাই 1s এ 2টি দেব। এখন আরো 2টি বাঁচলো, সেটা দেব 2s এ 2টি। এরপর দেখো আমাদের বোরন আছে, এর পারমাণু সংখ্যা হলো 5, ইলেকট্রন আছে কয়টা? 5টা আছে, আমরা 5টা ইলেকট্রন বর্ণনা করব। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, দেখো যে 1s মোট ইলেকট্রন আছে কয়টা? 5টা, তাহলে আগে এখানে দাও 2টি, আরো আছে কয়টা? 3টি। এই 3টে দেখো, এখন 2p তে কিন্তু যাব না, যাব কোথায়? 2s এ। তো 2s এ নিতে পারে কয়টা? 2টি, তাহলে 2টা দেবো। এখানে কিন্তু 3 করবো না, 2টি। তাহলে আমাদের মোট ইলেকট্রন সংখ্যা ছিল 5, তো দিলাম কয়টা? 4টা, আর বাঁচলো কয়টা? একটা, সেই একটা দেবো কোথায়? 2p তে, এই অন। এরপর দেখো বোরনের পর আমাদের আছে হলো কার্বন, কার্বন হলো 6টা, তাহলে 1s এ দেবো 2টা, 2s এ দেবো 2টা, আর 2p তে দেবো কয়টা বলো তো? 2টা, বাস। এরকম ভাবে আমাদের নাইট্রোজেনের আছে হলো 7টা ইলেকট্রন, তো 1s2, ঠিক অনুরূপভাবে 2s2, 2p কয়টা হবে বলো তো? এখানে 2টা কিন্তু দেওয়া আছে, আবার এখানে 2টা দিয়ে আবার 3s এ চলে যাব, এরকম কিন্তু করা যাবে না, কেননা আমাদের পি অরবিটাল নিতে পারেই হলো কয়টা? 6টা নিতে পারে। এখানে 2টা দিয়ে, এগুলো সব 2টা করে দিয়ে যাচ্ছি, তার মানে না যে আমরা বরাবরই 2টা করে দিতে হবে, কিন্তু পি অরবিটাল তো পারেই হলো 6টা নিতে, তাহলে আমি অন্য অরবিটাল এ যাব না, এখানে আগে 6টা পূর্ণ করে তারপরে যাব। তাহলে এখানে দেওয়া আসলো 3টা, তাহলে 2 দিয়ে 4 আর 3 এ 7টা হয়েছে। এরপর হলো অক্সিজেন, দেখো অক্সিজেনের হলো 8, পারমাণু সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যা 8, তাহলে এখানে 1s2, 2s2, 2p কত হবে বলো? দেখো 4 হবে। দেখো দেখতে দেখতে আমরা 8টা শেষ করলাম, আমাদের আর কয়েকটা আছে, আর কয়েক মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। তোমরা এটা উঠে নিও। এরপর দেখো তারপর হলো আমাদের ফ্লোরিন, ফ্লোরিন হলো 9 নম্বরে, তাহলে 1s2, তারপরে 2s এ যাব 2টা, 2p তে কয়টা দেবো বলো? তাহলে এখানে দেবো হলো কয়টা? 5টা। তারপর হলো নিয়ন, দেখো তোমরা এখন একাই পারবে সবগুলি, আশা করি তোমরা একাই 20টা মোলার ইলেকট্রোবিন্যাস করতে পারবে। 1s2, 2s2, 2p কয়টা হবে দেখো? 2 দিয়ে 4, তাহলে এখানে নিতে পারে 6টা। এরপর দেখো সোডিয়াম,
11 1s2 2s2 2p6 আর তো 8 না, মোট 10টা, কিন্তু ইলেকট্রন আছে কয়টা? 11টা। দেখো আমাদের এই পর্যন্ত পূর্ণ হয়েছে। এখন কোথায় যাব? 3s এ। এই যে 3s এ দিয়ে একটা ইলেকট্রন দেব। এরপর দেখো ম্যাগনেসিয়াম 12, তাহলে 1s2 2s2 2p6। এই দেখো 3s এ কয়টা যাবে? 2টা। দেখো অ্যালুমিনিয়াম দেখো 13টা, তাহলে 1s কয়টা হবে? 2টা, 2s এ 2টা, 2p তে 6টা, আর 3s এ কি 3 দেব? না না না, কেন দেব না? আমরা 3p আছে, তো p আছে, তাহলে আমরা এখানে 3টা দেওয়ার কোনো যুক্তিই নেই। তাহলে এনে 2টা দিয়ে যাব কোথায়? 3p তে একটা। তারপর আছে সিলিকন হলো 14, দেখো 1s2 2s2 2p6 3s2 3p2 হবে। দেখতে দেখতে আমাদের অনেকগুলো ইলেকট্রন বিন্যাস শেষ, আর 4-5টা করে দেই, শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই ক্লাসটা অনেক সময় হয়ে গেছে। তো এরপর আসতেছে আমাদের হলো ফসফরাস, 15টা ইলেকট্রন আছে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কত হবে? 3। দেখো সালফার হলো 16, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কত হবে বলো? 4। সুন্দর করে উঠায় সবগুলি, প্রয়োজনে ভিডিও অফ করে দিয়ে উঠায় তারপরে আবার পরে চালু করব। দেখো ক্লোরিনে যাব, পারমাণবিক সংখ্যা 17, ইলেকট্রন 17, তাহলে প্রথম শক্তি স্তরে 1s2, তারপর 2s2 2p6 3s2 3p5। এরপর হলো আর্গন 18, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6। আর পটাশিয়াম দেখো হলো 19টা, তো 1s2, দেখো আমাদের মোট ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 19টা। এটা একটু ভালো করে দিয়ে শেষ করে দেব। 19টা আছে, কিন্তু এখানে দেব কয়টা? 2টি। তাহলে আরো আছে কয়টা? 17টা। তাহলে 2s এ দেব হলো 2টি, 2p তে দেব হলো 6টি, মোট 10টা, আর 3s এ দেব হলো 2টি 12টা, আর 3p তে দেব হলো 6টা। এই হলো 18টা। এখন প্রশ্ন হলো এই 18টা এখন আমরা কোথায় দেব? হিসাবে আসতেছে আমাদের হলো 3d তে। 3d তে কয়টা হবে? একটা। কিন্তু এই প্রশ্নের উত্তরটা হবে কি? ভুল হবে। এটা এখানে দেওয়া যাবে না, এর একটা কারণ আছে। এই কারণটা সহকারে আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে শেখাবো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ক্লাসগুলো, অনেকগুলো প্রশ্নগুলো আমরা শিখলাম, ক্লাসটাও শেষ করলাম। আশা করা যায় তোমরা ভালো শিখছো। প্রয়োজনে ভিডিওটা আবার দেখো। তারপরেও তোমরা যদি না পারো, আমার মোবাইল নাম্বারটা তোমাকে দিয়ে যাচ্ছি, তোমরা আমাকে ফোন দিবে 01735 937328। আর একটা নাম্বার আছে 01968319154। তোমরা যদি কেমিস্ট্রিতে যে কোনো প্রশ্ন যদি তোমরা জানতে চাও, আমাকে ফোনও দিতে পারো। সাধারণত ফোন দিলে আমাকে রাত 9টার পর পাবে, সারাদিন ব্যস্ত থাকি নামাজ কালাম পরে, তারপরে গা। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে দেখতে ক্লাসটা শেষ হয়ে গেল। ধন্যবাদ তোমাদেরকে। আবার নেক্সট ক্লাসে তোমাদেরকে আরো নতুন নতুন প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। ধন্যবাদ।